দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। বরাবরের মতো পুরো অনুষ্ঠান জুড়ে নিউ ইয়র্কের স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আছি আমি রিজওয়ানা এলফিস এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি তো আসলে এমন একজন মানুষ আর কি, আপনাকে নিয়ে যখন আমরা এই আলোচনা শুরু করি তার আগে কিন্তু আমাদের বহু প্রশ্ন জমা হয়ে থাকে এবং হয়তোবা আমরা একই বিষয় নিয়ে বারবার কথা বলেছি, কিন্তু তারপরে কিন্তু আমাদের প্রশ্ন আসতেই থাকে যে আমরা আসলে এই বিষয়টা জানতে চাই। এইরকমই কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি আপনার সঙ্গে আলোচনায় বসেছি। সেটা হচ্ছে, আমরা অনেক প্রবাসী আমাদের বাঙালিরা আছে যারা মিডল ইস্ট থেকে হয়তো বেড়াতে আসলো, এসে কেউ তাদেরকে হয়তোবা বুদ্ধি দিল যে ঠিক আছে অ্যাসাইলাম করো অথবা ইটু করো। ইটু ডেফিনেটলি আপনি করতে পারেন। অ্যাসাইলামের কথা তো প্রথমে বলে দিলেন, আপনাকে দুই দেশে তার সমস্যা থাকতে হবে। আর যে কোন দেশ থেকে আসেন না কেন, ইটু যদি ট্রিটি কান্ট্রিতে আপনার যে দেশের নাগরিক ওই দেশের সাথে আমেরিকার ট্রিটি কান্ট্রি হলো, ট্রিটি জয়েন্ট ট্রিটি থাকলে, যে ইটু ট্রিটি কিছু কান্ট্রি আছে, ওই কান্ট্রিতে ম্যাক্সিমাম সব দেশগুলাই পড়ে। যদি এনাফ টাকা থাকে আপনি যদি শর্ট টার্ম ভিসা দিয়ে এক্সটেনশন করতে পারেন, আর যদি লং টার্ম ভিসা দিয়ে আপনি থেকে করতে পারেন। কিন্তু যদি শর্ট টার্ম ভিসা দিয়ে আপনার উচিত হবে এখানে ফাইল করা, তারপর আসা। আরেকটা বিষয় যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু ক্লিয়ার করতেন, সেটা হচ্ছে এই যে ইটু হয়তো কেউ করলো, সে চিন্তা করলো আচ্ছা আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে চলে আসছি মিডল ইস্ট থেকে, আমার পরবর্তী জেনারেশন এখানে সবকিছু ফ্যাসিলিটিস পাবে বা আমি সবকিছু, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। অনেকের ভুল ধারণা আছে যে আমি সব ফ্যাসিলিটিস পাবো। ইটু হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা, লাইক এলিফ্যান্ট। নাম্বার 2 নন ইমিগ্রেন্ট ভিসা। এটা দিয়ে আপনি যদি আসেন, আপনি কখনো এই দেশে ইটু ভিসা থাকা অবস্থায় যদি আপনি সরকারের সুবিধা নেন, আপনি ফিউচারে সমগ্র ইমিগ্রেশন বেনিফিট থেকে বঞ্চিত হবেন, ইমার্জেন্সি মেডিকেল ছাড়া। আর এই ক্ষেত্রে আপনার যে প্রতিষ্ঠানে আপনি কিনবেন, যে প্রতিষ্ঠানে আপনি আসবেন, ওই প্রতিষ্ঠানে আপনি ছোট হোক বড় হোক ওইখানে আপনার কাজ করতে হবে, অন্য কোথাও আপনি কাজ করতে পারবেন না। যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় আপনার ভিসাটা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আবার সতর্ক থাকতে হবে, এটা ইমিগ্রেন্ট ভিসা না, এটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। এবং আপনি এই ভিসা এসে কোনো ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন না, আপনি বেনিফিট নিতে পারবেন না, এবং আপনার বাচ্চারাও হয়তো এই দেশে কোনো ধরনের সরকারি সুবিধা পাবে না। তবে নিউ ইয়র্ক সিটি বা বিভিন্ন সিটিতে স্টুডেন্টরা ফ্রি পড়ে, এটা হয়তো এপিল করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের জানা উচিত হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা এটা কখনো ইমিগ্রেন্ট ভিসা হবে না যদি না আপনি অন্য কোনো কেসে ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই না করতে পারেন। এবারে চলে যাই L1B। আপনি যদি এইটা নিয়ে আমাদের দর্শকদের জন্য একটু ডিটেইলে বলতেন। L1 হচ্ছে যদি কোনো মাদার কোম্পানি থাকে বিশ্বের অন্য কোনো দেশে, যদি আপনারা আমেরিকাতে ব্যবসা প্রতিষ্ঠান এক্সপ্যান্ড করতে চান এবং শাখা করতে চান, সেই দেশে ম্যানেজারাল ক্যাপাসিটি যারা আছে, যারা মাদার কোম্পানিতে লাস্ট 3 ইয়ার্সের মতো আনুমানিক মিনিমাম 3 ইয়ার্স ম্যানেজারাল ক্যাপাসিটি কাজ করেছে, হয়তো সে মালিক পক্ষ হতে পারে, চাকরিজীবীও হতে পারে, তারা একজন এখানে আসতে পারবে এবং ব্যবসা প্রতিষ্ঠান রান করতে পারবে। এই ক্ষেত্রে আপনাদের ফান্ডিংটার প্রয়োজন হবে। ব্যবসা প্রতিষ্ঠান রান করার জন্য যেটুকু ফান্ডিং দরকার, এই ফান্ডিংটা আপনার এখানে থাকতে হবে, বেতন নিতে হবে এবং প্রজেক্ট প্রপোজাল লাগবে যে এই কোম্পানিটা এখানে সার্ভাইভ করতে পারবে। এই ক্ষেত্রে অনেকে ফান্ডিং নিয়ে আসা কষ্ট হয়। আপনি যে কোনো স্টেটেই হতে পারে, এমন না যে নিউ ইয়র্কে হতে পারে, আপনি এলিজিবল একটা ফ্যামিলি। সেটা কি এই মুহূর্তে কি আসলে এই প্রক্রিয়াটা কি চলমান আছে? এই প্রক্রিয়াটা সবসময় ছিল, এখনো আছে, কিন্তু অনেকে প্রপার ডকুমেন্টেশনের কারণে এই কাজগুলো করতে পারে না। একটু আমি জানি আপনি খুবই আসলে কি বলবো, যেহেতু আমার দর্শকের প্রশ্ন থাকে, প্রশ্ন সেই জন্য আপনাকে করা, কোন ধরনের প্রিপারেশন আসলে মিনিমাম একটা যে L1B যারা করতে চাচ্ছে, কি ধরনের প্রিপারেশন তাদের থাকা উচিত? প্রথমত যদি আপনার মাদার কোম্পানি যেই দেশে আপনার কোম্পানি আছে না কেন, হতে পারে চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই কোম্পানিটা এক্সিস্টিং থাকতে হবে। যে আপনি করেন মূল কোম্পানি আপনার নাই, শুধু এখানে কোম্পানি করবেন তাহলে হবে না। ওই প্রোডাকশন কোম্পানি যেই কোম্পানি মেইন কোম্পানি দেশে থাকতে হবে এবং সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট লাগবে এখানে, যে একটা অ্যামাউন্ট লাগবে, যে একটা ব্যবসা রান করার জন্য তো টাকা লাগে। আপনার একটা এমপ্লয়ির বেতন তো $50,000 লাগে, সব টাকাটা আসবে কিভাবে? অফিস নিতে খরচ লাগে, অফিসের ভাড়া লাগবে,
অফিস একটা এক্সাক্ট Location. অনলাইন দিয়ে হবে না, এটা যে physical একটা ফিজিক্যাল লোকেশন লাগবে, আপনার এমপ্লয়ি লাগবে। যত সুষ্ঠুভাবে আপনি প্রজেক্ট প্ল্যান দিতে পারেন এবং যত বাস্তব ধর্মে কাজটা করতে পারেন, তত আপনার সাকসেসফুল সম্ভাবনা বেশি। আর আপনি দেখা যায় যে একটা ভাড়া নিলেন, এই ভাড়াটা আসলে জায়গা কোনো জায়গায় পড়ে না, আপনার নাম তারা আবার এটা তদন্ত করে আসে, তারা এখানে আসে দেখতে চায় ফিজিক্যাল লোকেশনটা কোথায় আছে, ভায়াবল প্লেস কেন। আপনি বাসার মধ্যে অফিস করে বসে আছেন যে শুধুমাত্র ইমিগ্রেশন জন্য, সেগুলো এগুলো আমি বলবো স্যার প্রিপারেশনটা যখন দিয়ে আপনি অ্যাটর্নি এটলোর সাথে কথা বলেন সরাসরি। আমি সবাইকে অনুরোধ করি, এখন আপনারা বর্তমান যুগে আমরা নিউ ইয়র্কে বসে 50 স্টেট সাথে ওয়ার্ল্ড ওয়াইড আমরা সার্ভিস দিয়ে থাকি, এবং আপনি অ্যাটর্নি এট ল কিনা কারোর সাথে কথা বলছেন ভেরিফাই করবেন। আপনারা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, ভয়েস বুঝেন, এবং অ্যাটর্নি এট ল নাম দেখলে সে অ্যাটর্নি কিনা আপনি ভেরিফাই, যে কোনো স্টেটে ভেরিফাই করতে পারেন। আপনি ইংলিশে সার্চ করলে, নাম সার্চ করলে চলে আসছে যে সে কোন স্টেটের লয়ার। যে কোনো একটা স্টেটের অ্যাটর্নি হলেই সে আমেরিকার 50 স্টেট ইমিগ্রেশন অফিস রাখতে পারে এবং ওয়ার্ল্ডের যে কোনো ইমিগ্রেশন কেসে প্র্যাকটিস করতে পারে। আপনারা উচিত হবে যার সাথে কথা বলেন প্রতারণা থেকে বিরত থাকেন, এবং অ্যাটর্নি এট ল যদি আপনি সরাসরি কথা বলতে পারছেন, why you go through assistance or multi service agency or lawyer, অ্যাটর্নি এট ল যারা আছে তাদের কিন্তু এথিক্সটা হাই, তারা আপনাকে কোনো সময় মিথ্যা তথ্য দিলে তাদের সমস্যা হবে, কিন্তু যারা এজেন্ট যারা তাদের কোনো সমস্যা নাই। এই যে আপনি বলছিলেন যে ডকুমেন্টসের কথাটা, যাদের ধরেন কারোর বাংলাদেশে হয়তো মানে এরকম বিগ বিজনেস আছে এবং সে আসলে এখানে আর একটা সাব অফিস করতে চায়, সেক্ষেত্রে কি এখানে এসে এলসি খুললে হবে নাকি যে বাংলাদেশ থেকে তার এলসি খুলতে হবে? মানে যেটার মাধ্যমে তার মানিটা, মানে তার আপনার হচ্ছে যে ব্যবসাটা আছে সেইটার যে আপনার রানিং যে এলসি না, এখানে যেই স্টেটে সে ব্যবসা করবে সেই স্টেটে সে ব্যবসা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে হবে এবং কানেক্ট দেখাতে হবে যে ওই দেশের ব্যবসাটাই সে এখানে করছে। সিস্টার কনসার্ন, মেমোরেন্ডাম লাগবে, অনেক ডকুমেন্ট, এগুলো টিভিতে হয়তো বলা ঠিক হবে না, কারণ এই লিগ্যাল আমরা যখন কথা বলি যে অ্যাটর্নি যখন পরিচয় দেই তখন যখন যাই বলে না কেন এটা লিগ্যাল অ্যাডভাইস ধরা হইতে পারে। সেই ক্ষেত্রে যদি কারো এরকম সুযোগ থাকে, আপনাদের যদি অ্যাটর্নি এট ল, আমাদের মতো কেউ যে কোনো একটা স্টেটের লাইসেন্স প্রাপ্ত অ্যাটর্নি এট ল সাথে সরাসরি কথা বলবেন। আমি সবসময় রিকোয়েস্ট করি আপনাদেরকে কনসালটেশন ফি দিয়ে কথা বলবেন, তখন আপনি সঠিক তথ্যটা পাবেন। অনেকে আপনি মনে করে যে আপনি ইনভেস্ট করবেন 100,000 500,000, এখন যদি মনে করেন আমি ফ্রি একটু কথা বলি, সো ইউ লুজিং ইয়ার মানি, ইউ লুজিং ইয়ার টাইম, ইউ লুজিং এভরিথিং। আপনি নিজের এথিক্সটা নষ্ট করছেন, আপনি প্রপার তথ্য হয়তো পাবেন না। 100-200 ইজ নাথিং আপনার যে 500,000 $1 million প্রোটেক্ট করার জন্য। সো আপনার একটু ব্রড মানে চিন্তা করলে ইউ শুড ওয়ার্ক উইথ এ লয়ার, কনসালটেশন ফি। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, EB-1 একটু চলে যেতে চাই। আমাদের কাছে এরকম অনেকেই আসে যে আমাদের দ্বারস্থ হয় যে আপনার মাধ্যমে যেন তাদেরকে ইনফরমেশনগুলো দেই। সে হয়তো আরও 5-7 বছর আগে কোনো মুভিতে কাজ করেছে এবং তার হচ্ছে কোনো অ্যাওয়ার্ডস নাই, বা আসলে EB-1 যে ক্যাটাগরি, যে 10টা ক্যাটাগরি আছে সেটা ফুলফিল করার মতো সে আসলে এলিজেবল না, কিন্তু অনেক প্রতিষ্ঠান তাদেরকে আশ্বাস দিচ্ছে যে তারা অ্যাপ্লাই করলে তাদের এটা হচ্ছে অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি আছে। আপনি একজন দক্ষ এবং আমি কি বলবো যে অ্যাওয়ারনেসের জন্য আপনি যদি একটু আমাদের সাধারণ দর্শকদের জন্য ধন্যবাদ এলভিস, আমি সবসময় আপনাকে ধন্যবাদ, আপনি অনেক জ্ঞান রাখেন এইসব বিষয়ে। সো আপনার কথার মধ্যেই পরিষ্কার হচ্ছে যে আপনি অ্যাজ এন প্রেজেন্টার এবং অ্যাওয়ার্ড পারসন এবং ইমিগ্রেশনের সময় কথা বলতে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, আপনি বুঝতে পারছেন সে এলিজিবল না, এবং অনেক প্রতারক চক্র এখানে আছে যারা আপনার নামে একটা ফাইল করে দেওয়া মানে কিন্তু আপনি গ্রিন কার্ড ফাইল করা মানে নাথিং। আপনার অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত, পেন্ডিং থাকা পর্যন্ত আপনার পেন্ডিং কোনো বিষয় না, কিন্তু অ্যাপ্রুভ না হলে এভরিথিং ইজ গন। আপনার যদি আপনার প্রেজেন্টে না থাকে, না থাকে এবং ফিউচার কোনো এন্ডেভার না থাকে, আপনার কিন্তু কোনো কিছু সম্ভাবনা কম। হ্যাঁ, যদি রিসেন্ট হয়ে থাকে ডেফিনেটলি আপনি কোয়ালিফাই, এবং আমরা এই কাজগুলো ভালোভাবে করি, কিন্তু আমরা মিথ্যা তথ্য দিয়ে নিজে যদি কোনো সময় ইমিগ্রেশনের কিছু সাবমিট করেন, এটা কিন্তু বর্তমানে তারা সবকিছু তদন্ত করে।
যদি একটা নেগেটিভ ডকুমেন্ট পায় পুরো ডকুমেন্টটা পুরো কিছু আপনার বাতিল। সেক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে যে আপনি যেমনটা বলছিলেন যে আপনি বুঝতেছেন কোয়ালিফাই করে না, তারপরে আশ্বাস পাচ্ছে, দ্যাট মিনস আপনারা এলবিসের মতো কারোর সাথে কথা বললে বুঝতে পারবেন যে আপনার আসলে কতটুকু যোগ্য। এর বেসিক জিনিসের জন্য আসলে লয়ার প্রয়োজন হয় না, কিন্তু আপনারা প্রতারিত হবেন না। হ্যাঁ, সেটা মানে ধরেন যেহেতু আপনি একজন মানে অ্যাটর্নি, সেই জন্য আপনার মাধ্যমে আসলে আমাদের এই প্রচেষ্টা থাকে যে সাধারণ মানুষকে অ্যাওয়ার করা। কারণ অনেকেই কিন্তু আবার তারাও হয়তো আর্টিস্ট, তারাও হয়তো বলছে যে ওকে তোমাকে আমরা করে দিব। এই ক্ষেত্রে আসলে কেন আমরা এরকম মানে নিজের দেশের মানুষের কেন ভুল ইনফরমেশনটা আসলে দেয়? ধরেন বাংলাদেশের মতো দেশ, পৃথিবীর বিভিন্ন দেশে একটা চক্র আছে এইভাবে ভুল বিভ্রান্তি সৃষ্টি করে, তারা মানি মেক করে, শুধু ল প্রফেশন বিভিন্ন জায়গায় আছে। আর আমেরিকায় সমস্যাটা হচ্ছে কি, বর্তমানে অনেকেই যারা জীবনে ল স্কুলে যায় নাই তারা কিন্তু বলে ইমিগ্রেশন বিশেষজ্ঞ। তা আমরা এম্বারাস ফিল করি বিইং এ লয়ার ইন দিস কান্ট্রি ফর লাস্ট 20 ইয়ার্স। যখন ইমিগ্রেশন বিশেষজ্ঞ বলে উইদাউট বিইং এ লয়ার, তখন আমরা একটু সেম ফিল করি যে আমরা এত বছর কি করলাম, আমরা তো লাইসেন্স নিয়ে কাজ করি। আসলে আমি এখানে আমার বন্ধু যারা সবাই তো এখানে যারা কাজ করে অ্যাটর্নি এট ল যারা, তারা আবার অনেকে খুব সুন্দর করে বলে যে আমি অ্যাটর্নি এট ল না। That shows that he is honestly shared. That shows that he respect the profession. হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। আবার অনেকে লয়ার না হয়ে বলে আমি ইমিগ্রেশন বিশেষজ্ঞ। আর যদি কেউ বলে যে আমি লয়ার না, দ্যাট মিনস সে জনগণকে অ্যাওয়ার করতেছে আমি যা বলছি তোমরা আইন নিতেও পারো, নাও নিতে পারো, নাও নিতে পারো, দ্যাটস এ গুড থিং। আর যদি কেউ বলে যে আমি ইমিগ্রেশন বিশেষজ্ঞ, লয়ার কিনা বললো না, তখন সে একটা মিস রিপ্রেজেন্টেশন করা। ওই জিনিসটা আসলে কমিউনিটির জন্য খারাপ, সবার জন্য খারাপ। আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে অনেকে এই মুহূর্তে, আমি একটু আবার ওই যে EB3-তে চলে যাচ্ছি, মিডল ইস্ট থেকে আসছে, আসার পরে সে হয়তো বা সেখানে ড্রাইভার ছিল বা এই ধরনের কোনো প্রফেশনে ছিল, এইখানে তাকে হয়তো প্রলোভন দেখানো হচ্ছে যে তুমি E2-তে অ্যাপ্লাই করো, এবং সে নিজেও হয়তো জানে না যে তার ওই পরিমাণে টাকা আছে কিনা, কারণ মিনিমাম একটা টাকা ইনভেস্ট করতে হয়। সেই ক্ষেত্রে আসলে এই যে প্রথমেই তার পেপারটা রিজেক্ট হচ্ছে বা ডিনাইল হয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু জানছে না যে তার রিজেক্ট হচ্ছে, তারপরে যদি সে অ্যাসাইলাম বা কোনো কিছুতে যেতে চায় সেটা সম্ভব। ধন্যবাদ এলভিস। এই প্রশ্নটা অনেক প্রতারক চক্র বিভিন্ন জায়গায় করছে, আমরা জানি, শুনেছি, সত্যত জানি না, যে কম পয়সার দোকানপাট বেশি পয়সায় বিক্রি করে তার কাছে টাকাটা হাতিয়ে নিল। তার উদ্দেশ্য ছিল লোকটাকে প্রতারণা করে টাকাটা নিয়ে নেওয়া। কারণ অনেক দেশ থেকে যারা, তারা কিন্তু প্রথম দিকে বুঝতেই সময় লাগে, এবং যার পাল্লায় পরে সে তাকে সেল করে দিচ্ছে। সেই জিনিসটা আপনারা একটু নলেজ নিয়ে আসা উচিত আমার মনে হয়। একজনের সাথে 10 জনের সাথে কথা বলেন। আপনি 50,000 1 লাখ টাকা ইনভেস্ট করার আগে আপনি 100 টাকা করে 2 অ্যাটর্নির সাথে কথা বলেন, আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। সেক্ষেত্রে তাদের উচিত হবে সতর্ক থাকা। আমি সবাইকে বলবো আপনারা সতর্ক থাকেন। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা অনেক ভালো তথ্য পাচ্ছেন, আবার অনেক নেগেটিভ তথ্য পাচ্ছেন। যাচাই বাছাই করার ক্ষমতা সবারই বর্তমানে আছে। অনেকে এমনভাবে মুখরোচক বিজ্ঞাপন দেয় যে আপনি মনে করেন কালকে আপনার গ্রিন কার্ড হয়ে গেল। আসলে এটা সঠিক না। প্রত্যেকটা প্রসেসে যেতে হয়, এই প্রসেসটা মেনটেন করতে। যদি কেউ বলে যে আপনাকে 1 মাসে গ্রিন কার্ড করে দেব কোনো কারণ ছাড়া, আপনার কোনো যোগ্যতাই নাই, দ্যাট ইজ ফলস। আপনি বুঝতে পারছেন।
তো আপনি একজন প্রবাসী বাঙালি হিসাবে এবং অভিজ্ঞ মানুষ হিসাবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে বাংলাদেশ থেকে যারা আসে, সেটা মিডল ইস্ট থেকে হোক আর একদম ডাইরেক্ট বাংলাদেশ থেকে হোক, তারা আসলে কেন আপনাদের কাছে না এসে এরকম ভুয়া কিছু সংস্থার কাছে তারা কেন যাচ্ছে? না, ধন্যবাদ এলভিস, আবারও ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদের শেষ নাই। কারণ হচ্ছে এটা আমি বলতে পারবো না, কারণ যারা প্রতারণা করে বা যারা মাল্টি সার্ভিসের মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে, অনেকে যারা নিজেকে অ্যাটর্নি পরিচয় দিয়ে যারা মাল্টি সার্ভিস, তাদেরকে আমি নেগেটিভ বলি না, কারণ তারা লোকজন জানে যে তারা এই কাজগুলা সহায়তা করে, তারা কিন্তু লয়ার বলে না। আবার যারা মনে করে যে লয়ার না হয়ে বলে আমি লয়ার, এই জিনিসটা হচ্ছে খারাপ। যদি কেউ লয়ার না হয়ে বলে আমি লয়ার, এবং এটা হচ্ছে প্রতারণার শামিল। সেই ক্ষেত্রে তাদেরকে বোঝানো হয় যে আপনি অ্যাটর্নির কাছে যাবেন, অনেক টাকা প্রয়োজন, আমি তো অর্ধেক টাকা করে দিচ্ছি। আসলে অ্যাটর্নি কিন্তু আরো কম টাকা নিচ্ছে। তারা বলে অ্যাটর্নির সাথে যাবেন, আপনি কনসালটেশন ফি দিতে হবে। তো কনসালটেশন ফি যা যে ওই লোকটার জন্য উপকারে আসবে, তাদের বলে নেগেটিভ। 100 টাকা কেন দেবে, আমি তো ফ্রি আপনি কথা বলছি, অথচ সে তো কনসাল্ট করার যোগ্যই না। অ্যাটর্নি ছাড়া কেউ যে কোনো আইনগত বিষয়ে কনসাল্ট করার সুযোগ নাই। এই জিনিসটা তাদেরকে ভুল বোঝানো হয়, আমি ফ্রি কথা বলছি, অ্যাটর্নির কাছে কেন যাবেন, অ্যাটর্নি তো কনসালটেশন ফি নেবে। অ্যাটর্নি যে লাইসেন্সড টু টেক দ্য কনসালটেশন ফি, অথচ থার্ড পারসন কত লাইসেন্স না। এই জিনিসটার জন্য মানুষকে অ্যাটর্নি থেকে দূরে রাখা হয়। আবার সে কিন্তু ওই যে বলে যে সে বিশেষজ্ঞ, সে কিন্তু আবার আমাদের মতো কারো কাছে দ্বারস্থ হয়, ইনফরমেশনটা কিন্তু মাঝখান থেকে টাকাটা ক্লায়েন্টকে প্রতারণা করেছে। এই যে আপনার কথার মধ্যে আমার আরেকটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে অনেক জায়গায় আমরা দেখি যে ট্যাক্স অফিস কিন্তু পাশাপাশি ইমিগ্রেশনের কাজ করছে। আসলে এই দেশের লয়ে কি মানে প্রত্যেকটা আসলে অফিসেরই তো একটা রেজিস্ট্রেশন বা একটা নাম্বার থাকে বা তার বিজনেস রান করার জন্য, এটা আসলে কতটুকু লিগ্যাল? ধন্যবাদ। ট্যাক্স অফিসে যদি আপনি জানি না দেশে এখানে লোকজন শুনবে কিনা, এটা ট্যাক্সের কয়েকটা ধাপ আছে। একটা হচ্ছে সিপিএ, থার্ড ইয়ার পাবলিক অ্যাকাউন্টেন্ট, আর একটা হচ্ছে ইএ, এনরোলড এজেন্ট। এনরোলড এজেন্টও সেম ভাবে তারা সিপি এর মতোই দে ক্যান রিপ্রেজেন্ট দ্য ক্লায়েন্ট বিফোর দ্য আইআরএস। আর একটা আছে শুধুমাত্র ট্যাক্স প্রিপেয়ারার। তারা কিন্তু যারাই আছে, আপনি এলভিস, আপনি কিন্তু যে কোনো ফর্ম ফিল আপ করতে পারেন। যদি মিস্টার মুস্তফা বলে যে আপা আমার ফর্মটা ফিল আপ করে দেন, আপনি করতে পারবেন। আপনার নাম লেখা থাকতে হবে এখানে, কিন্তু আপনি তাকে অ্যাডভাইস দিতে পারবেন না। অ্যাডভাইস অনলি attorney can provide. There is no certified, only attorney at law. Okay. Without attorney at law, there is no other certified in this country. America is always attorney at law. If somebody is an advocate, Bangladesh Supreme Court, no, he is not allowed to talk about legal matters. Because the barrister at law, Australia থেকে, he cannot give legal advice. Only attorney at law can give somebody legal advice. So এই ক্ষেত্রে তারা যদি কেউ আপনাকে রিকোয়েস্ট করে, তারা ফর্ম ফিল আপ করতে পারে, কিন্তু অ্যাডভাইস দিতে পারবে না। যদি বলে যে আপু আমার এই ফর্মটা আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, নাম দিতে পারেন, কিন্তু অ্যাটর্নি এট ল ছাড়া G20 ইস্যু করতে পারবে না, ওকালতনামা পারবে না। যেহেতু ওকালতনামা দিতে পারবে না, সে অ্যাটর্নি এট ল না, এবং সে কোনো এ বিষয়ে কথা বলতে পারবে না, সে কোনো কোর্টে যেতে পারবে না। কোর্টে যাবে, সে ইন্টারপ্রিটার যাবে। সে হয়তো অনেকে এমনও প্রতারক চক্র দেখছে এখন, তারা অফিসে যায়, ইন্টারভিউতে যায়, একজন ইন্টারপ্রিটার হিসেবে যায়, ইন্টারপ্রিটার হিসেবে যায়, কারণ ইন্টারপ্রিটার অ্যালাউড। আর সে ফেসবুকে পোস্ট দিল আজকে আমার ক্লায়েন্ট নিয়ে আসলাম, মানুষ মনে করে সে লয়ার। হি ইজ নট অ্যান অ্যাটর্নি, হি ক্যান নট ইভেন টক। সো এই ক্ষেত্রে ক্লায়েন্টগুলা বিভ্রান্তকর পরিস্থিতি পড়ে, শুধু সে ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেট করবে। সে যদি আপনাকে সে ইমিডিয়েট অফিসে থামাতে পারবে না, একটা এক্সট্রা প্রশ্ন করতে পারবে না। এই মানুষজনকে বুঝতে হবে কে ইন্টারপ্রিটার, কে লয়ার। আবারও বলছি, আমেরিকায় যখনই আপনি কোনো কোর্টের কেস বা কোনো ইন্টারভিউতে যাবেন, ইউ মাস্ট নো ইফ দি গাই সাবমিট G28। যদি ইমিগ্রেশন করে G28 ওকালতনামা, বাংলা যেটা বলে, ছাড়া সে লয়ার না, সে আপনাকে কোনো রিপ্রেজেন্ট করতে, আপনারা বিপদে পড়ছেন এগুলো নিয়ে। লয়ারের সাথে ইন্টারপ্রেটার যায়, আমরা যখন যাই, আমরাও যাবো সাথে ইন্টারপ্রেটার নিয়ে যাই।
জি আচ্ছা। আমি ইন্টারপ্রেটার হিসেবে যেতে পারবো না। আমি যাবো যে লয়ার হিসেবে, ইন্টারপ্রেটার হিসেবে তারা লয়ার, অনেক সময় তারা লয়ার নেয় না, লয়ার নেয় না বলে আমি তো যাচ্ছি, আপনার তো লয়ার দরকার নাই, আমি ইন্টারপ্রেটার, আমি লয়ার। সে নিজেকে লয়ার মনে দাবি করে ফেসবুকে পোস্টিং দিয়েছে লয়ার। দিস ইজ রং। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে ডিটেইলে আলোচনা করার জন্য। আপনাকে আবারও বরাবরের মতো একদমই শেষে 1 মিনিটের জন্য আসলে কিছু বলার জন্য ধন্যবাদ। আমি একটা কথাই বলছিলাম সারা টক শো জুড়ে যে EB3 এবং EB2 NW দুই জিনিস ডিফারেন্স। EB2 NW এর মাধ্যমে আপনারা সরাসরি গ্রিন কার্ড পেতে পারেন যদি আপনি কোয়ালিফাই করেন, এবং EB3 দীর্ঘসূত্রিতা, 4 বছরের মতো সময় লাগে কারেন্ট হতে। আপনারা যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। নিজেকে ছোট করার প্রয়োজন নাই। আপনার যোগ্যতা যদি আপনি এই দেশে সবকিছু করা সম্ভব যদি প্রপার গাইডেন্স, প্রপার অ্যাডভাইস পান। আবারও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। বরাবরের মতো আমরা চেষ্টা করেছি সমসাময়িক বিষয় আপনাদের সামনে তুলে ধরার, এবং আমাদের প্রচেষ্টা থাকে আপনারা যেন কোনো প্রতারণার চক্রের হাতে আপনারা না পড়েন এবং সেই দিকে যেন আপনারা না যান, সেই প্রচেষ্টা থাকে আমাদের। আর আমরা কিন্তু চেষ্টা করি যে সমসাময়িক বিষয় এবং ইমিগ্রেশন রিলেটেড যে ধরনের প্রশ্ন আপনাদের সামনে থাকে সেটার সমাধান দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউ ইয়র্ক স্টুডিও থেকে রেজওয়ানা এলভিস আপনাদেরকে আবারও স্বাগত জানাই। ধন্যবাদ সবাইকে। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।